সোনাপুর কলেজ নোয়াখালীর 2020-2021 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বিভিন্ন গ্রুপের ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি পড়াবো আইসিটি বিষয়। তো আমার পরিচয়টা তুলে ধরছি। আমার নাম গোবিন্দচন্দ্র পাল, সোনাপুর কলেজ নোয়াখালী। তো এখন একটা পাওয়ার পয়েন্ট কন্টেন্ট উপস্থাপন করব, আশা করি তোমরা যুক্ত থাকবে। এই পর্যায়ে আমি এখন একটা পাওয়ার পয়েন্ট কন্টেন্ট উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটা এখানে শুরু করছি। আমার পরিচয় পূর্ব দিয়েছি। একাদশ শ্রেণীর উদ্দেশ্যে আমি ক্লাস নেব। আইসিটি মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে, সেটার কথাও আমি উল্লেখ করেছি। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে বা বলতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, সেটা নিয়ে এখানে তুলে ধরলাম। যেমন ভার্চুয়াল রিয়েলিটি কী তা বলতে পারবে, ভার্চুয়াল রিয়েলিটির জনককে তা বলতে পারবে, ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানগুলি ব্যাখ্যা করতে পারবে, ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে জানতে পারবে, টেলিপ্রেজেন্স বা সিমুলেশন বলতে কী বোঝায় তা বলতে পারবে, ভার্চুয়াল রিয়েলিটির ধারণা বিশ্লেষণ করতে পারবে, প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক প্রভাব মূল্যায়ন করতে পারবে, আর প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব মূল্যায়ন করতে পারবে। তাহলে এই জিনিসগুলি মানে আজকের পাঠ শেষে সবাই জানতে পারবে। তো এখন আজকের পাঠ মূলত আমি শুরু করব এটার পরেই। তো এখানে এগুলো কিন্তু এক একটা ডিভাইস। এই ডিভাইসগুলি কিন্তু কম্পিউটার নিয়ন্ত্রিত, যদিও দেখা যায় একটা গ্লাভসের মতো, চশমার মতো, কিন্তু এখানে চশমা বলতে বিশেষ চশমা, গ্লাভস বলতে বিশেষ গ্লাভস, ডেটা গ্লোভস, এই ধরনের বডি সুইট আছে, অডিও সেট আছে, তারপরে জুতা বা বুট যেটাকে বলে সেটা আছে, এই ধরনের। এখন একটা ভিডিও আমি দেখাবো, মানে এই ভিডিও এবং যে ছবি আছে এটা দিয়েই মোটামুটি বোঝা যাবে আজকের ক্লাসটা আমি কিসের উপর নিচ্ছি। এখন সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য আহ্বান জানাচ্ছি। The simulator, or sim as it's called, trains drivers to avoid trouble on the road, making correct problems in the simulator before they get in the vehicle and cause an accident. Creating safer drivers is the mission at VR Motion in Hillsborough. With their simulator, they've trained thousands from EMTs to long-haul truckers and more. And this particular one is a car that we've set up. It's a police cruiser. And we have a simple driving test that we've created to train law enforcement officers. But not chit-chat. It's time to take the sim for a spin. Whoa. Oh, no. That was not very good.
Fortunately, no cones were harmed during this demonstration, and I learned a quick lesson about speed control. I think the quality of the driving, honestly, could stand to be improved. The simulator is also well suited to teen drivers who have become accustomed to learning not just through a screen rather than a book, but a high-quality screen at that. It's very immersive, and it creates memory retention that you don't get when you're looking at a flat screen. And as more self-driving cars hit the road, training in the sim will help passive drivers develop a completely new skill set. As autonomous cars come into effect, it's going to be hard for people like you and I have been driving for more than a couple of years to let go and trust it's enough. For companies with a fleet of drivers, increased safety means lower cost and better efficiency. But the bottom line for Dominic and the crew here at VR Motion is public safety on the road for everyone. There's really a mindset all about safety now. And all these big companies that employ lots of drivers, safety is a value. And safety is one of our values as well, too. Tony Martinez, Fox 12 Oregon. হ্যাঁ, এখন আমরা একটা ভিডিও লক্ষ্য করলাম। এই ভিডিওটা ছিল মূলত ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মোটর কার ড্রাইভ করা, এটা একটা প্রশিক্ষণ নিচ্ছে। তো সেটা আমরা দেখলাম, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে কীভাবে মোটর গাড়ি ড্রাইভ করে সেটা নিয়ে আলোচনা করছি। তা আজকের পার্ট হলো মূলত সেই ভার্চুয়াল রিয়েলিটির উপর। আর যে ডিভাইসগুলি আমরা আগে দেখেছি সব ভার্চুয়াল রিয়েলিটির বিভিন্ন উপাদান। ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করার জন্য যে উপাদানগুলি প্রয়োজন সেই উপাদানগুলি আমরা আলাদা আলাদাভাবে এইভাবে দেখেছি আগে। তো আজকে যেমন ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে সেই জিনিসটা আগে আমরা দেখব। চিত্রের মাধ্যমেও ভার্চুয়াল রিয়েলিটি বোঝানো হয়েছে। তো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি সিস্টেম যাতে মডেলিং ও অনুকরণ বিদ্যার প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম ত্রিমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে এই সিস্টেমটা হলো কম্পিউটার নিয়ন্ত্রিত। এখানে মডেলিং ও সিমুলেশন হয়, মানে অনুকরণ বিদ্যার মাধ্যমে এইটা হয়। আর ত্রিমাত্রিক পরিবেশ সৃষ্টি হয়। জিনিসটা হলো যে পরিবেশটা সৃষ্টি হয় সেটা হলো কৃত্রিম কিন্তু বাস্তবের মতো দেখতে। তাহলে নিচে দিয়ে আছে দেখো, কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে তৈরি ও উপস্থাপন করা হয় যা ব্যবহারকারীদের কাছে সত্য বাস্তব বলে মনে হয়। এই জিনিসটা মনে রাখতে হবে, কেমন? তাহলে এই গেল ভার্চুয়াল রিয়েলিটি। যেমন অনেক সময় প্রশ্ন থাকে যে এমসিকিউ পদ্ধতিতে যে ত্রিমাত্রিক পরিবেশ সৃষ্টি হয়, নিচের কোনটিতে চারটায় দেওয়া থাকবে ভার্চুয়াল রিয়েলিটি, ন্যানো টেকনোলজি, এরকম ক্রায়োসার্জারি। তাহলে এটা বুঝতে হবে যে ত্রিমাত্রিক বা বহুমাত্রিক এরকমভাবে হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। আর অনুকরণ বিদ্যার প্রয়োগ, তাও এখানে সিমুলেশন, কেমন? তাহলে এই জিনিসগুলি মনে রাখতে হবে। এখন আমরা দেখব ভার্চুয়াল রিয়েলিটির জনক। এখানে ৬২ সালে প্রথম মর্টন হেলিক তার সেন্সোরামা আবিষ্কারের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির ধারণার সূত্রপাত করেন। এই সেন্সোরামা মেশিনটা হলো এই ডান দিকেরটা, আর বাম দিকে এটা বুঝাইলাম যে মর্টন হেলিক, কেমন? তাহলে এই যে ডান দিকের যে মেশিনটা, যে এমন একটা মেশিন যে এটার ভিতরে মাথা প্রবেশ করানো হয়েছে, কেমন? তাহলে এটাকে বলে সেন্সোরামা মেশিন। এটার ভিতর দিয়ে সে এখন পর্যবেক্ষণ করতেছে, ঠিক আছে? তারপরে ৬৮ সালে যে বিজ্ঞানী আইভান সাদারল্যান্ড, অনেক সময় লেখা আছে সুদারল্যান্ড, তো ইংরেজি উচ্চারণ একই, বাংলা উচ্চারণ ভিন্ন হয়, ত্রিমাত্রিক ডিসপ্লের আবিষ্কার করেন, অর্থাৎ হেড মাউন্টেড 3D ডিসপ্লে, যেটা ডান দিকে চিত্র দ্বারা বোঝানো হয়েছে। আইভান সাদারল্যান্ড হলো এই লোকটা, ভদ্রলোক, আর এদিকে যে 3D ডিসপ্লে এই লোকটা চোখে এবং মাথায় মিলে আছে। তারপরে 89 সালে জেরন লেইনার
কি করে, ভার্চুয়াল রিয়েলিটি শব্দ যুগলের প্রচলন করে। মানে এটা যে আসলে ভার্চুয়াল রিয়েলিটি এই শব্দ যুগল প্রচলন করে জেরন লেইনার। কিন্তু যদি এখন বলতে হয় যে জনককে, তাহলে আমরা বলবো যে মর্টন হেলিককে জনক বলে, যেহেতু সে এই ধারণার সূত্রপাত করেছে। ঠিক আছে, ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আর ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, কি কি উপাদান প্রয়োজন হয়, এখানে প্রথমে আসি আমরা ইফেক্টর। ইফেক্টর হলো বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ সাধন করে। তো যেমন কি কি আছে, যেমন হেডসেট বা মাথা বসানো ডিসপ্লে বা হেড মাউন্টেড ডিসপ্লে যেটাকে বলে, ডেটা গ্লোভস বা হ্যান্ড গ্লাভস যেটাই বলে, বুট বা বিশেষ জুতা, পূর্ণাঙ্গ পোশাক মানে অর্থাৎ বডি স্যুট ইত্যাদি জিনিস। যেমন হেড মাউন্টেড ডিসপ্লে এখানে চোখ এবং কান দুইটাই কভার করে, অর্থাৎ দৃশ্য দেখা এবং শোনা, এবং ত্রিমাত্রিক ছবি দেখার জন্য এখানে একটা লেন্সও থাকে, আর হেডসেট থাকে, চোখের গতিবিধিও পর্যবেক্ষণ করে। তারপরে গ্লাভসের বিশেষ হলো যে এটা কিন্তু সাধারণ গ্লাভস না, এটা হলো বিশেষ গ্লাভস বা ডেটা গ্লোভস। এটা দ্বারা কিন্তু স্পর্শ অনুভূতি সৃষ্টি করে। কেমন, তারপরে একটি পূর্ণাঙ্গ বডি সুইটে ব্যবহৃত সেন্সরগুলি হতে সিমুলেশন প্রোগ্রামে অনবরত ডেটা পাঠাতে থাকে। তাহলে যে বডি সুইটটা আছে ওখান থেকেও কিন্তু ডাটা পাঠায়, এটাও কিন্তু কম্পিউটার নিয়ন্ত্রিত। বিশেষ ধরনের চশমা, এখানে যে চশমা আছে সেটাও কিন্তু কম্পিউটার নিয়ন্ত্রিত। এখানে একটা ব্যাপার হলো, যদি হেড মাউন্টেড ডিসপ্লে ব্যবহার করে তাহলে তো চশমার দরকার নাই। এখানে অনেকগুলি ডিভাইসের কথা উল্লেখ আছে, কমপক্ষে 3টি ডিভাইস ব্যবহার করলে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশটা সৃষ্টি হয়। সেটা আমি পরে বলছি। এই যে জেনে রাখো, এই শব্দটা এখানে আছে, এখানে বোঝা যাচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটিতে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে নিচে কমপক্ষে 3টি ইন্দ্রিয়, চোখ, কান ও ত্বক, কম্পিউটার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণের জন্য রিয়েলিটিতে যেসব বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া তা হলো শব্দ, স্পর্শ, দৃষ্টি, স্পর্শ, মস্তিষ্ক। তাহলে এই জিনিসগুলি একটু মনে রাখতে হবে। কেমন, শব্দ, দৃষ্টি, স্পর্শ, মস্তিষ্ক, এই জিনিসটা একটু বিঘ্ন সৃষ্টি করছে। নিচে দিয়ে লেখাটা বোঝা যাচ্ছে না, আমি একটু টান দিয়ে দিই তাহলে বোঝা যাবে। এখন বোঝা যাবে তো, ঠিক আছে। এখন আমরা আসি আবার পূর্বের জায়গায়, যে এখানে রিয়েলিটি সিমুলেটর আছে। সিমুলেটর যেটা সিমুলেশন সৃষ্টি করে, অনুকরণ বিদ্যা। অ্যাপ্লিকেশন হলো এক ধরনের সফটওয়্যার। এটা হলো যে ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করার জন্য বিশেষ কিছু সফটওয়্যার প্রয়োজন হয়। এটি বিভিন্ন সিনেমা এবং ভিডিও গেমসে ব্যবহার করা হয়। জিওমেট্রি বলতে এখানে একটা কম্পিউটার এডেড ডিজাইন সফটওয়্যার দরকার হয়। এই সফটওয়্যার দিয়ে জিওমেট্রি তৈরি করা হয়। সংবেদনশীল গ্রাফিক্স, এখানে শব্দ এবং স্পর্শকে বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য ভার্চুয়াল জগতের সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহার করা হয়। অর্থাৎ যে কম্পিউটার ব্যবহার করব সেই কম্পিউটার শক্তিশালী থাকবে, আর এই কম্পিউটারে বিশেষ গ্রাফিক্স ব্যবহার করবে। এই গ্রাফিক্স ব্যবহার ফলে শব্দ এবং স্পর্শ এটা একদম বাস্তবের কাছাকাছি মনে হবে। কেমন, তাইলে এই গ্রাফিক্স কিন্তু সাধারণ গ্রাফিক্স না। ঠিক আছে, এখন আমরা পরবর্তী স্লাইডে যাব। যে ভার্চুয়াল রিয়েলিটি গুরুত্বপূর্ণ বিষয়াদি, যে ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করলে মানে কোনটা
বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যেমন শব্দটা ঠিকমতো পাওয়া যায় কিনা, দৃষ্টি দেখা যায় কিনা, স্পর্শ হয় কিনা। যেমন হাতে যদি আমি গ্লাভস ব্যবহার করি, তাহলে আমি যদি এমনভাবে পরিবেশ সৃষ্টি হয় যে এটা নদীর পানি বা সাগরের পানি, যে আমি কাছাকাছি গেছি, স্পর্শ করতেছি, মনে হয় যেন আমার হাতে পানি লাগবে, অনুভূতি সৃষ্টি হবে, পানির লাগার অনুভূতি সৃষ্টি হবে, এরকম স্পর্শ গ্লাভস ব্যবহার করে মূলত সেই কারণে। আর স্পর্শ, শোনা কিংবা দেখা থেকে মানুষের মস্তিষ্কে একটা অনুভূতির সৃষ্টি হয়, যেটাকে আমরা বাস্তবতা বলে থাকি। মানে ওই যে মস্তিষ্কে একটা অনুভূতির সৃষ্টি হলে মনে হচ্ছে যে এটা বাস্তব, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে টেলিপ্রেজেন্স যেটা, এটাই ওই যে আমি কিছুক্ষণ আগে আলাপ করছি যে গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে, মানে এটা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, যে কোনো স্থানে উপস্থিত না থেকেও উক্ত স্থানে বা ঘটনার সময় নিজের উপস্থিতি উপলব্ধি করাই হলো টেলিপ্রেজেন্স। এই কথাটা মানে ওই যে গ্রাফিক্স থাকতে হবে আর দূর থেকে এটা নিয়ন্ত্রণ করা যাবে, এটা টেলিপ্রেজেন্স। তবে টেলিপ্রেজেন্সকে ভার্চুয়াল রিয়েলিটির একটা প্রয়োগ বলা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারে এর প্রয়োগ লক্ষ্য করা যাবে। দেশের সকল নাগরিক এবং শিক্ষার্থীকে বিনোদনের মাধ্যমে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে সঠিক ধারণা ও তথ্য প্রদান এবং মহাকাশ বিজ্ঞান শিক্ষাকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারে আনুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা, অনানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। এখানে গোলাকৃতির ডোমে আছে বিমোহিত করার মতো অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি। এটা দেখতে খুবই ভালো লাগে, তবে অনেকটা খুব গোলাকৃতি একটা ডোমের মতো, তো যার কারণে ছোট ছোট বাচ্চারা অনেক সময় একটু ভয় পায়। যে সাউন্ড, যেভাবে শব্দ, পুরো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কাজটা হচ্ছে, তো ওখানে দেখানো হয় সেরকমভাবে মহাকাশ বিজ্ঞান কিভাবে এই মহাকাশে যাচ্ছে, সেখানে কিভাবে এক গ্রহ থেকে আরেক গ্রহ যাচ্ছে, সেই জিনিসগুলি দেখানো হয়। এই কারণে যে শব্দ হয়, তারপরে যেভাবে বিশাল আকৃতি, এই সমস্ত কারণে অনেক সময় বাচ্চারা ভয় পায়। তাহলে যারা ভয় পায় তাদেরকে ওখানে না যাওয়া ভালো, আর নাহলে দেখার মতো একটা জিনিস। আশা করি তোমরাও বঙ্গবন্ধু নব থিয়েটারে যাবে। আমি এখানে বাহ্যিক একটা চিত্র দিয়ে দিলাম, এটা দেখলেও বোঝা যাবে যে আসলে কেমন। সিমুলেশন এখানে কম্পিউটার বিজ্ঞানীরা যে কোনো পার্থিব বিষয়, যেমন প্রাণী, যন্ত্রপাতি, প্রাকৃতিক ঘটনা ইত্যাদি কম্পিউটারের মাধ্যমে দেখানোর চেষ্টা করেন। অর্থাৎ বাস্তব বিষয়সমূহের একটা কম্পিউটার মডেল তৈরি করার চেষ্টা করেন। কেমন, এই মডেলিংকে আমরা সিমুলেশন আখ্যা দিয়ে থাকি। যেমন আর্টিস্ট তারা কি করে, যেমন একজনের ছবি আঁকবে, একজনের দেখি তাকে সামনে রাখে, এটা মডেল রাখে, ঠিক অনুকরণ করে আরেকটা ছবি এঁকে নেয়, তার হুবহু ছবি এটা এঁকে নিতে পারে। তাহলে এটাই যে এই মডেলিংকে আমরা সিমুলেশন আখ্যা দিয়ে থাকি। একটা কম্পিউটার মডেল তৈরি করে, তো এটার একটা চিত্র এখানে তুলে ধরছি। তা আশা করি সবাই এটা দেখবে যে কিভাবে একটা মডেল তৈরি করে, সেই মডেলের মাধ্যমে এটাকে সিমুলেশন বলে। আর সিমুলেশন শব্দটা ভার্চুয়াল রিয়েলিটিতে আছে, অন্য কোথাও এটা তেমন একটা ব্যবহার করা হয় না। যখনই সিমুলেশন কথাটা দেখব তখনই বোঝা যাবে যে এটা ভার্চুয়াল রিয়েলিটির একটা প্রয়োগ। ঠিক আছে, এখন ভার্চুয়াল রিয়েলিটির ধারণা বিশ্লেষণ, যে এখানে একটা ধারণা উল্লেখ করছে। এই জিনিসটা একটা উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে। এই যারা এটা ভালো করে একটু দেখবে তাহলে ভার্চুয়াল রিয়েলিটি বোঝা যাবে। মানে একজন শিক্ষক, আমি সংক্ষেপে একটু ধারণা দিচ্ছি, যে একজন শিক্ষক ভূগোল পড়াইতেছে এবং কক্সবাজার সমুদ্র সৈকত সম্পর্কে পড়াচ্ছিল।
তখন ছাত্রছাত্রীরা বুঝে উঠতে পারছিল না যে আসলে ওখানে কি কক্সবাজার সমুদ্র সৈকত এটা কি জিনিসটা বুঝতেছিল না। তখন স্যার কী করছে, সবাইকে নিয়ে ল্যাবে আসছে। ল্যাবে আসার পরে তখন ল্যাব সহকারী ছিল, সে কি করছে, ওই যে স্যার মোহাম্মদুল্লাহ স্যার, তার ওনার মাথায় বিশেষ হেলমেট ব্যবহার করছে, হাতে বিশেষ গ্লাভস এবং পায়ে বিশেষ যন্ত্রপাতি সম্পূর্ণ জুতো পরিয়ে রুমের লাইট অফ করে কিছুক্ষণের মধ্যে আবার অন করে দিলে, মানে সবাইকে, স্যার সহ সবাইকে এই কাজটা করছে। তখন প্রথমে লাইটটা অফ করে দিয়েছে। অফ করে দেওয়ার অর্থ কি, যে ভার্চুয়াল জগতে প্রবেশ করে ফেলল। তারপরে লাইট অন করে দিয়েছে। তারপরে মোহাম্মদুল্লাহ স্যার কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে, মানে তখন মনে হয় যেন এটা বাস্তব, সে সমুদ্র পড়াচ্ছে আর সে সমুদ্র সৈকতে গেছে। সামনে বিশাল সমুদ্র, বিশাল বিশাল ঢেউ এসে তীরে আছড়া পড়ার শব্দ পাচ্ছে, ছাত্রছাত্রীরাও পাচ্ছে, স্যারও দেখতেছে সমুদ্রের তর্জন গর্জন, শোষো বাতাস, পিছনে পাখির শব্দ। ঠিক সমুদ্র সৈকতের যেই পরিবেশটা, এই পরিবেশটা এখানে তুলে ধরছে। স্যার সমুদ্রের পানির দিকে এগুলেন, আস্তে আস্তে পানিতে নেমেই পড়লেন। পায়ে পানির ঠান্ডা অনুভূতি, নিচু হয়ে হাত দিয়ে পানি স্পর্শ করলেন। তাহলে এখানে যে পানি স্পর্শ করছে, এখানে গ্লাভসের কথা বলা আছে কিন্তু, যে এটা স্পর্শ অনুভূতি বুঝায়, ঠান্ডা পানির স্পর্শ পেলেন। তাহলে সমুদ্র তীর দিয়ে কিছুক্ষণ হাঁটলেন। এগুলি কিন্তু সব কৃত্রিম, কিন্তু বাস্তবের মতো মনে হচ্ছে যখন ওই ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করা হয়েছে। তাহলে কিছুক্ষণ আগে ক্লাসে যা পড়ানো হয়েছে সবাই কিন্তু এখন বাস্তবে দেখতে পাচ্ছে সবাই। তাহলে 15 মিনিটের মতো উনি কিন্তু সমুদ্র সৈকতে বিচরণ করেছেন। সব কিছু একসময় সব কিছু অন্ধকার হয়ে গেছে, মানে আবার লাইট অফ করে দিয়েছে। তারপরে সবার হেলমেট খুলে নিছে। স্যার তন্ময় হয়ে কিছুক্ষণ বসে রয়েছে, পিছনে ফিরে দেখছে ছাত্রছাত্রীরাও তন্ময় হয়ে আছে। তো যে এতক্ষণ কি দেখলো সমুদ্র সৈকত, আর এখন দেখে ক্লাসরুম, তাই কিছুক্ষণের মধ্যে ঘোর কেটে গেছে। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। যে ল্যাব সহকারী তখন স্যারকে জিজ্ঞাসা করছে, ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করছে যে কোথায় গিয়েছিলেন, সবাই বলছে যে কক্সবাজার গিয়েছেন। তাহলে বাস্তবের স্বাদ এখানে পাওয়া যাচ্ছে, এই জিনিসটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। কেমন? তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে তাহলে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, যে প্রভাব দুই ধরনের আছে, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। তাহলে ইতিবাচক প্রভাব আমরা প্রথমে আলোচনা করব, আর পরে নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করব। এখানে বিনোদন ক্ষেত্রে অনেকেই তোমরা জানো যে ইদানিং বিভিন্ন সিনেমাতে, ভিডিও গেমসগুলিতে এটা ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করা হয়। এই কথাগুলি এখানে কিন্তু উল্লেখ আছে, যেমন কল্পকাহিনী, পৌরাণিক কাহিনী, কার্টুন, তারপরে বিভিন্ন কম্পিউটার গেম, এগুলিতে জনপ্রিয়তা পাইছে। আর যেসব জায়গায় ভ্রমণ করা সম্ভব হয় না, যেমন মিউজিয়াম, ঐতিহাসিক, কেমন, এই পদ্ধতিতে ব্যবহার করে সেখানেও ভ্রমণ করার অনুভূতি পাওয়া সম্ভব হয়। মানে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে সেখানেও যাওয়া সম্ভব হয়। যেমন কেউ যদি প্রশান্ত মহাসাগরের তলদেশে যেতে চায়, তাহলে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে সে এমনভাবে প্রয়োগ করবে যে বোঝা যাচ্ছে যে সে প্রশান্ত মহাসাগরের তলদেশে গেছে। অথবা সে যদি মঙ্গল গ্রহে যেতে চায় অথবা মহাকাশে যেতে চায়, তাহলে বোঝা যাবে যে সে সেখানে যেতে পারছে। তো ভার্চুয়াল রিয়েলিটির আরেকটা নতুন রূপ অগমেন্টেড রিয়েলিটি, এটা কিন্তু নতুন রূপ আসছে। এটা একদম বাস্তব। অগমেন্টেড রিয়েলিটির একটা চিত্র আমি তুলে ধরছি, যে তার হাতে মোবাইল আছে, মোবাইলের যে চিত্রটা একদম ঠিক হুবহু একই রকম চিত্র। অগমেন্টেড রিয়েলিটি কেমন বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগতের সংমিশ্রণ ঘটিয়ে জনপ্রিয় করে তুলেছে।
মানে আগে তো বলছে যে শুধু ওই যে ভার্চুয়াল রিয়েলিটি, এখানে বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগতের সংমিশ্রণ ঘটানো হয়েছে অগমেন্টেড রিয়েলিটিতে। কেমন, এটা মনে রাখতে হবে। তারপরে আসি যানবাহন চালানো এবং প্রশিক্ষণ, বিশেষ করে মোটর গাড়ি চালানো। এখানে চিত্র আছে যে আর আগে আমি একটা ভিডিও দেখাইছি, সেখানেও কিন্তু মোটর গাড়ি চালানোর ক্ষেত্রে আছে, জাহাজ চালানোর ক্ষেত্রে আছে। আর এখানে বিশেষ করে বিমান চালনায় যে ফ্লাইট সিমুলেটরে, যেখানে বৈমানিকরা বাস্তবে আসল বিমান উড্ডয়নের পূর্বে বিমান পরিচালনার বাস্তব জগৎকে অনুধাবন করে থাকেন। ভার্চুয়াল রিয়েলিটি এখানে আছে যে ফ্লাইট সিমুলেটর ব্যবহার করে এই কাজটা করে। কেমন, এইখানে নিচে দেওয়া আছে বৈমানিকদের বিমান চালানোর প্রশিক্ষণের জন্য ফ্লাইট সিমুলেটর। এখানে দন্তন্য শব্দটা উঠে নাই, বিমান চালনার প্রশিক্ষণের জন্য ফ্লাইট সিমুলেটর। কেমন, এটা টাইপিং মিস্টেক, এটা একটু ঠিক করে নিও। তাহলে পরবর্তী স্লাইডে আমরা যাই। এখানে শিক্ষা ও গবেষণায়, এখানে শিক্ষার ক্ষেত্রে এই যে সবার এই হেড মাউন্টেড ডিসপ্লে সবার কাছে আছে, ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে এখানে দেখাচ্ছে শিক্ষার ক্ষেত্রে। আর এখানে গবেষণার ক্ষেত্রে সেটাও দেখাচ্ছে যে এখানে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করতেছে। কেমন, যেমন এই যে গবেষণার ক্ষেত্রে জটিল অণু, আণবিক গঠন, ডিএনএ গঠন কোনো অবস্থাতেই বাস্তবে অবলোকন সম্ভব নয়, সেগুলি ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশে সিমুলেশনের মাধ্যমে দেখা সম্ভব। তাহলে গেল এটা। আমরা পরবর্তী স্লাইডে আসছি। এখন চিকিৎসা ক্ষেত্রে তো জটিল অপারেশনগুলি আজকাল কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন, ডিএনএ পর্যালোচনা, এগুলি সব কিন্তু এখন ইয়ার মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে হচ্ছে। যেমন ল্যাপারোস্কোপিক অপারেশন, এটাও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে আসছে শিক্ষানবিশ ডাক্তারগণ, আসি এখানে অপারেশন করে। যেমন কাটাছিড়া না করে সরাসরি কি করে, কাটাছিড়া না করে ল্যাপারোস্কোপিক অপারেশন করে। তাহলে এই জিনিসটা এখানে দেখা হয়েছে, ল্যাপারোস্কোপি সার্জারি প্রশিক্ষণ নিয়ে আসছে। সরাসরি কোন জায়গা থেকে কোন জায়গায় একটা টিউমার থাকে, কিভাবে টান দিবে, সেই জিনিসগুলি কিন্তু এখানে আসে। আর এখানেও প্রশিক্ষণ নিয়েছে সার্জারি ডিজিটাল প্রশিক্ষণ, যেটাকে বলে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। আর এখানে এমআইএসটি ভার্চুয়াল রিয়েলিটি ল্যাপারোস্কোপিক, এমআইএসটির ফুল নেম এখানে আছে যে মিনিমালি ইনভেসিভ সার্জিক্যাল ট্রেনার, যেটা ন্যূনতম আক্রমণাত্মক অস্ত্রোপচার প্রশিক্ষণ। কেমন, এই জিনিসগুলি একটু মনে রাখতে হবে। তাহলে যেমন বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে এগুলি থাকে। সামরিক প্রশিক্ষণে যে ভার্চুয়াল রিয়েলিটি প্রভাব, এই জিনিসটা মানে যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সে যুদ্ধের আবহাওয়া সৃষ্টি করে এটা সঠিক করণীয় কি সেটা বুঝতে পারে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। এখানে একটা চিত্রের মাধ্যমে আমি বুঝেছি, চিত্রটা দেখলে সহজে বোঝা যাবে। তারপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখানে যে পণ্যের গুণগত মান, গঠন, বিপণন, সম্ভাব্যতা যাচাই, মূল্যায়ন, প্রশিক্ষণ, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে কাজ করা হয়। যেমন এখানে দেওয়া আছে অগমেন্টেড রিয়েলিটি ইন বিজনেস, অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে অগমেন্টেড রিয়েলিটি প্রয়োগ করে, ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করতে পারে। তো অগমেন্টেড রিয়েলিটি প্রয়োগ করলে একদম আরও ভার্চুয়াল রিয়েলিটির যে আপডেটেড ভার্সন, সেটা অগমেন্টেড রিয়েলিটি সরাসরি বোঝা যাচ্ছে। আবার এখানে ব্যবসা ক্ষেত্রে কীভাবে ব্যবহার হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, এই জিনিসটা এখানে বোঝা যাচ্ছে। তারপরে নেতিবাচক কিছু প্রভাব আছে। এই নেতিবাচক প্রভাবটা এখন ব্যয় বৃদ্ধি পায়। বিভিন্ন ডিভাইস কিনতে গেলে, সফটওয়্যার কিনতে গেলে, কেমন ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস এবং সফটওয়্যার মনুষ্যত্বহীনতা, এখানে একটু সমস্যা আছে, প্রিন্টিং মিস্টেক। মূলত এই ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ আমি একটু দেখাচ্ছি,
একটু সংশোধনের সুযোগ আছে। ব্যয় বৃদ্ধি যেটা, এখানে ভুলে কপি করে চলে আসছে। এই যে এখন বোঝা যাবে যে ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস এবং সফটওয়্যার ব্যয়বহুল হওয়া, কেমন এই জিনিসটা এখন ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস এবং সফটওয়্যার ব্যয়বহুল হওয়ায় সবাই এই প্রযুক্তি ব্যবহারের সুবিধা পায় না, ফলে ডিজিটাল বৈষম্য তৈরি হয়। কেমন এটা খুবই ব্যয়বহুল, সবাই এটা ব্যবহার করতে পারে না। যাদের হয়তো টাকা পয়সা আছে, যে সমস্ত কোম্পানি অথবা যাদের পয়সা আছে তারা শুধু ব্যবহার করতে, অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরতা। তাহলে এখন ভার্চুয়াল জগতে যারা প্রবেশ করে তারা বাস্তবে চেয়ে ভালো বন্ধু সেখানে পায়, কালো চশমা এবং গ্লাভসের মতো জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়ে। ঠিক আছে, কল্পনা নির্ভরতা, বাস্তবের স্বাদ যেহেতু কল্পনায় পাওয়া যায়, সেখানে বিচরণ করতে ভালো লাগে, বেশি সময় কাটাতে চায়, এই কথাটা। আর স্বাস্থ্যের প্রতি যেহেতু পুরো সিস্টেমটাই হলো কম্পিউটার সিস্টেম, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানে দৃষ্টিশক্তি শ্রবণ শক্তির ক্ষতি সাধন করে। আর মনুষ্যত্বহীনতা, ভার্চুয়াল রিয়েলিটির ফলে সমাজের মনুষ্যত্বহীনতা ইস্যুটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মানুষকে মানুষ মনে করে না, মানুষের সাথে ওরকমভাবে আচরণ করে না, পুরো শরীরটাই মনে হয় যেন যান্ত্রিকের মতো হয়ে যায়, মানে সবসময় যন্ত্র নির্ভর থাকে শিশুদের ক্ষেত্রে। তাহলে এটার একটা তীব্রতা আছে। যেমন অনেক সময় দেখা যায় যে যখন হেড মাউন্টেড ডিসপ্লে পড়ে যখন সে তাকায় শুনে, তখন একটা পিছন দিকে একটা ধাক্কা দেয়, কেমন, এবং এই ধাক্কাটা প্রতিক্রিয়াটা তীব্র দীর্ঘস্থায়ী। মানে এটা আমি সামান্য একটা বুঝলাম, আরও বিভিন্ন সমস্যা আছে, সেই ক্ষেত্রে বলছে যে কম বয়সী বা শিশুদের প্রতিক্রিয়া তীব্র এবং দীর্ঘস্থায়ী। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। আর একটা বাড়ির কাজ আছে যে প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন রকম কর্ম সম্পাদন করছে। এখন আমরা জানি যে প্রত্যেকটা উদ্দীপকের দুটো অংশ থাকে, একটা প্রয়োগের উপর, একটা উচ্চতর দক্ষতার উপর। যেহেতু আমি শুধু ভার্চুয়াল রিয়েলিটি প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছি, এই কারণে শুধু একটা অংশই দিয়েছি, একটা অংশ থেকে দুইটা অংশ আনসার করতে হবে। তাহলে টেলিপ্রেজেন্স কি, এটা আমি আগেও বর্ণনা করছি। আর অগমেন্টেড রিয়েলিটি বলতে কি বোঝায়, এটা সম্পর্কেও ধারণা দেওয়া আছে। উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তু কোন প্রযুক্তি নির্ভর। তাহলে এই যে প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন রকম কর্ম সম্পাদন করছে। তাহলে এটা এতক্ষণ যেটা আলোচনা করছি, এটা বোঝা যাচ্ছে যে কোন প্রযুক্তি নির্ভর। আর উদ্দীপকে বর্ণিত বিষয়টি আমাদের প্রাত্যহিক জীবনে চিকিৎসা ক্ষেত্রে কিভাবে প্রভাবিত করছে বিশ্লেষণ করে, তাহলে শুধু চিকিৎসা ক্ষেত্রের উপর আসবে। তাহলে এটা কি ইতিবাচক না নেতিবাচক? অবশ্যই ইতিবাচক চিকিৎসা ক্ষেত্রে, যেমন ল্যাপারোস্কোপিক অপারেশন, কেমন আরও ইত্যাদি জটিল অপারেশনগুলি, এগুলি সব করতেছে। তাহলে এটা নিয়ে লিখতে হবে। তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এখন সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তো পরবর্তী ক্লাসে যুক্ত থাকার জন্য সবাইকে আবার আহ্বান জানাচ্ছি, যাতে আমরা পরবর্তী ক্লাসটা প্রাণবন্তভাবে আবারও করতে পারি। বিশেষ করে ভার্চুয়াল রিয়েলিটির উপর অনেক সময় প্রশ্ন থাকে, ভিন্ন রকম প্রশ্ন, কেমন এটা একটু ভালো করে পড়তে হবে। তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।